ফ্রেডরিক ভোলারের সেই জৈব যৌগ আবিষ্কারের মাধ্যমে জৈব যৌগের জয়যাত্রা শুরু হয়। এরপরে জৈব যৌগের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পায় যে একে নিয়ে রসায়নের পৃথক একটি শাখা গড়ে ওঠে। সেই শাখাকে বলা হয় জৈব রসায়ন। তাহলে জৈব রসায়ন হচ্ছে রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। কিন্তু বর্তমানে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পেয়ে এতটাই হয়েছে যে একে আবার নতুন করে শ্রেণীবিন্যাস করা প্রয়োজন হয়। জৈব যৌগকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। জৈব যৌগকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যার একটি হলো মুক্ত শিকল যৌগ বা এলিফ্যাটিক, অপরটি হলো বদ্ধ শিকল যৌগ বা সাইক্লিক। তাহলে মুক্ত শিকল যৌগ বোঝাই যাচ্ছে এদের শিকল বা চক্রটা মুক্ত অবস্থায় থাকে, আর বদ্ধ শিকল যৌগ এদের শিকল এটা চক্রে আবদ্ধ থাকে, এজন্য এদেরকে সাইক্লিক বা বদ্ধ শিকল বলা হয়। তাহলে মুক্ত শিকল বা এলিফ্যাটিক যৌগ, এই মুক্ত শিকল বা এলিফ্যাটিক যৌগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যার একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটি হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তাহলে সম্পৃক্ত যৌগ কারা? সম্পৃক্ত কথাটা দ্বারা বোঝাই যাচ্ছে যে এরা সম্পূর্ণরূপে পৃক্ত, মানে সম্পূর্ণরূপে যোগকৃত, এদের মধ্যে আর নতুন কাউকে যোগ করা যায় না। যেমন সকল অ্যালকেন। কেন সকল অ্যালকেন? কারণ সকল অ্যালকেন এরা সবাই একক বন্ধনে আবদ্ধ থাকে। যেমন আমরা বলতে পারি মিথেন। তাহলে মিথেন হচ্ছে CH4। CH4 এখানে একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে তার চারটি ইলেকট্রনই চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে ব্যবহার করে, মানে তার যোজনী 4 ব্যবহৃত হয়, সে চারটি বন্ধনেই আবদ্ধ হয়। সুতরাং অ্যালকেন এর পক্ষে বা মিথেন এর পক্ষে আর নতুন কোনো হাইড্রোজেন বা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়া সম্ভব নয়, অর্থাৎ সে হচ্ছে সম্পৃক্ত যৌগ। তাহলে আমরা বলতে পারি সম্পৃক্ত যৌগ হচ্ছে সকল অ্যালকেন সম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ, তাহলে বোঝাই যাচ্ছে অসম্পৃক্ত মানে এরা সম্পূর্ণরূপে পৃক্ত নয়, এরা আরো নতুন নতুন পরমাণুকে যোগ করতে পারে। তাহলে এরা যেহেতু আরো নতুন নতুন পরমাণুকে যোগ করতে পারে, তাহলে এদের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। এজন্য আমরা বলতে পারি তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত। সকল অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত কারণ হচ্ছে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে একটি বন্ধন সিগমা আর একটি বন্ধন পাই। আমরা জানি পাই বন্ধন দুর্বল বন্ধন, তাহলে এই দুর্বল পাই বন্ধন খুব সহজেই ভেঙে অন্য হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। আবার এখানে অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে, যেহেতু এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাই এই ত্রিবন্ধনের দুটি পাই একটি সিগমা, দুটি পাই বন্ধন দুর্বল বন্ধন, যেহেতু দুটি পাই বন্ধন দুর্বল বন্ধন তাহলে এই দুটি পাই বন্ধন খুব সহজেই ভেঙে এরা নতুন হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। যেহেতু নতুন হাইড্রোজেন পরমাণুর সাথে এরা যুক্ত হতে পারে তাহলে এরা হচ্ছে কি অসম্পৃক্ত। সুতরাং সকল অ্যালকিন সকল অ্যালকাইন বা যাদের মধ্যে এরকম দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে তারাই হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এরপরে বদ্ধ শিকল বা সাইক্লিক। তাহলে মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ। আর বদ্ধ শিকল বা সাইক্লিক এদেরকেও দুটি ভাগে ভাগ করা যায়, যার একটি হচ্ছে কার্বোসাইক্লিক আর একটি হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে বদ্ধ শিকলকে আমরা দুটি ভাগে ভাগ করতেছি, বদ্ধ শিকলদের দুটি ভাগে ভাগ করতেছি, একটি হচ্ছে কার্বোসাইক্লিক আর একটি হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। তাহলে সাইক্লিক যেহেতু চক্র, কার্বোসাইক্লিক মানে কার্বনের চক্র, অর্থাৎ চক্রের শুধু কার্বন পরমাণু থাকবে। আর হেটারো মানে বিষম, তাহলে হেটারোসাইক্লিক মানে কার্বনের পাশাপাশি অন্য পরমাণু চক্রে আবদ্ধ থাকবে, তাদেরকে আমরা হেটারোসাইক্লিক বলি। তো কার্বোসাইক্লিকদের আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যার একটি হলো অ্যালিসাইক্লিক আর একটি হলো অ্যারোমেটিক। একটি হলো অ্যালিসাইক্লিক, এদের বৈশিষ্ট্য এরা চাকরিক, বাট এদের বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিফেটিক বা সেই মুক্ত শিকলের ন্যায়, এজন্য এদেরকে বলা হচ্ছে অ্যালিসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিককে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যার একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক এদের বৈশিষ্ট্য মুক্ত শিকলের ন্যায়, যদিও তারা সাইক্লিক কিন্তু তাদের বৈশিষ্ট্য সেই আমাদের মুক্ত শিকলের ন্যায় এদের বৈশিষ্ট্য, এজন্য এই কার্বোসাইক্লিকদেরকে আমরা বলতেছি অ্যালিসাইক্লিক। তাদের বৈশিষ্ট্যটা কি অ্যালিফেটিক বা মুক্ত শিকলদের ন্যায়। আর অপরটা হলো অ্যারোমেটিক। তাহলে অ্যালিসাইক্লিক এরা কারা? যেমন সাইক্লোপ্রোপেন, অ্যালিসাইক্লিক। কেন সাইক্লোপ্রোপেনটা হলো আমরা আমরা নতুন করে আবার যদি দেখাই তাহলে অ্যালিসাইক্লিক বা সাইক্লোপ্রোপেন এটা হচ্ছে আমাদের কি সাইক্লোপ্রোপেন। তাহলে সাইক্লোপ্রোপেন অর্থাৎ এরকম একটা ত্রিভুজের ন্যায়, অর্থাৎ জৈব যৌগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এরকম ত্রিভুজ বা এরকম আকৃতির কোনো যদি সিম্বল দেওয়া থাকে তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যার প্রতিটা কর্নারে একটি কার্বন এবং কার্বনের উজ্জ হাতগুলো হাইড্রোজেন। তাহলে প্রতিটা কর্নারে যদি আমরা একটি কার্বন বিবেচনা করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 3 কর্নারে 3টি কার্বন
আর দেখো কার্বন, তাহলে এই কার্বনের দুটি হাত বাকি আছে, দুইটি হাতে দুইটি হাইড্রোজেন। অনুরূপভাবে এই কার্বনেরও দুটি হাত বাকি, দুটি হাইড্রোজেন, এই কার্বনেরও দুটি হাত বাকি, দুটি হাইড্রোজেন। তাহলে বিষয়টা এসে কি দাঁড়ালো? বিষয়টা এসে দাঁড়ালো এটি হলো C3H6, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। দেখো এরা একক বন্ধনে আবদ্ধ, এখানে কোথাও দ্বিবন্ধন নেই, সবগুলো বন্ধনই একক একক বন্ধন। যেহেতু সবগুলো বন্ধন একক বন্ধন, তাহলে এই সাইক্লোপ্রোপেন এটা চক্রাকারে, এই কার্বনগুলো চক্রাকারেই আবদ্ধ, এজন্য একে আমরা কার্বোসাইক্লিক বলতেছি। কিন্তু এর মধ্যে যেহেতু কোনো দ্বিবন্ধন বা অন্য কোনো নেই, অর্থাৎ এর বৈশিষ্ট্য অ্যালিফেটিকের মতো, এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিফেটিক বা মুক্ত শিকলের মতো, এজন্য এই সাইক্লোপ্রোপেনটা হচ্ছে অ্যালিসাইক্লিক সাইক্লোপ্রোপেন। অনুরূপভাবে হতে পারে সাইক্লোবিউটেন। তাহলে এটা কি হবে? 4 কর্নারে 4টা কার্বন, এবং অনুরূপভাবে প্রতিটা কার্বনের দুটি হাত করে খালি। তাহলে এখানে 2টি হাইড্রোজেন, এখানে 2টি হাইড্রোজেন, এখানে 2টি হাইড্রোজেন, এবং এখানে 2টি হাইড্রোজেন। তাহলে আমার মোট কয়টি হাইড্রোজেন দাঁড়াচ্ছে? তাহলে আমার মোট হাইড্রোজেন দাঁড়াচ্ছে 8টি, এবং কার্বন দাঁড়াচ্ছে কয়টি? 4টি। তাহলে এর সংকেতটা আসতেছে C4H8। এটার নাম হচ্ছে কি? সাইক্লোবিউটেন। বিউটেন একক, সবগুলো বন্ধন একক বন্ধন আর চক্রাকারে আছে, এজন্য তাকে সাইক্লোবিউটেন বলছি। তাহলে এই অ্যালিসাইক্লিকের সেই কার্বোসাইক্লিকের এটা হচ্ছে কার্বোসাইক্লিক, যার অ্যালিসাইক্লিক। তাহলে অ্যালিসাইক্লিক, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এরকম আছে এরা সবাই হচ্ছে এই অ্যালিসাইক্লিক। এরপরে আসছি অ্যারোমেটিক শব্দটা আসছে গ্রিক অ্যারোমা থেকে। গ্রিক অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। তাহলে অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধি বা সুগন্ধিজাত পদার্থ, যেমন অ্যারোমেটিক সোপ, সুগন্ধি সাবান। অনুরূপভাবে তাহলে এই গ্রিক অ্যারোমা থেকে সুগন্ধ বা অ্যারোমেটিক সুগন্ধিজাত পদার্থ, সেই প্রাচীন গ্রিকদের সময় যে সকল সুগন্ধি পদার্থগুলো ছিল, বিশেষ সেই সুগন্ধি পদার্থগুলোকে একত্রে অ্যারোমেটিক পদার্থ বলা হতো। যেমন হচ্ছে ন্যাফথালিন, দুটি বেনজিন চক্র। তাহলে ন্যাফথালিনকে যদি আমরা আঁকার চেষ্টা করি, আমি দ্রুত আঁকছি এজন্য সুন্দরভাবে হচ্ছে না, তোমরা আরো সুন্দর করে প্র্যাকটিস করতে থাকবে এবং আরো সুন্দরভাবে আঁকবে। তাহলে এটা হচ্ছে বেনজিনের দুটি চক্র মিলে হচ্ছে এটা ন্যাফথালিন, যার একটি সুমিষ্ট গন্ধ আছে। তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে, বাজারে এটি কিনতে পাওয়া যায় ছোট ছোট মার্বেলের মতো। সুগন্ধ বজায় রাখার জন্য এই ন্যাফথালিনকে ব্যবহার করা হতো। এই ন্যাফথালিন একটি অ্যারোমেটিক যৌগ। যদিও এই সুগন্ধির জন্যই সুগন্ধিজাত পদার্থকে অ্যারোমেটিক পদার্থ বলা হতো, কিন্তু পরবর্তীতে অনেক যৌগ আবিষ্কৃত হয় যেগুলো অ্যারোমেটিকের ন্যায় বৈশিষ্ট্য, কিন্তু তাদের সুগন্ধ নয়, বরং বিভিন্ন ধরনের দুর্গন্ধর অস্তিত্ব রয়েছে। যেমন অ্যানিলিন, পিরিডিন। অ্যানিলিনের গন্ধ অনেকটা মাছের আষ্টের ন্যায়। তো তারা সুগন্ধি না হলেও তাদের বৈশিষ্ট্য অ্যারোমেটিকের ন্যায়, এজন্য অ্যারোমেটিকের সংখ্যাও এখন অনেক। তাহলে আমরা এই অ্যারোমেটিক যৌগকে কিভাবে চিনব? বইয়ে আমরা অ্যারোমেটিক চেনার অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো নিয়ম সম্পর্কে জানব, কিন্তু এখন আমরা 3টি নিয়ম খুব সহজেই যাতে আমরা অ্যারোমেটিক যৌগকে চিনতে পারি, তার জন্য 3টি নিয়ম আমরা দেখব। যার প্রথম নিয়মটি হচ্ছে যে অ্যারোমেটিক হতে হলে চাকরিক হতে হবে। অ্যারোমেটিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে অবশ্যই তাকে চাকরিক হতে হবে, এবং সেই চক্রের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। চাকরিক হতে হবে এবং চক্রে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে এই এনটি হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে এর মানে হচ্ছে কি, তাদের এরকম চক্র হতে হবে, এবং চক্রের মধ্যে এরকম পাই ইলেকট্রনও থাকতে হবে। পাই ইলেকট্রন কয়টি থাকতে হবে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এন এর মান পূর্ণ হবে এরকম এত সংখ্যক, এবং এই পাই ইলেকট্রনগুলো ডিলোকালাইজড হতে হবে। এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা যে কোনো কার্বোসাইক্লিক বা হেটারোসাইক্লিক যৌগকে আমরা অ্যারোমেটিক বলতে পারবো, এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পরবর্তীতে বই থেকে শিখে নেব, কিন্তু আপাতত এই 3টি বৈশিষ্ট্য তাদের চিহ্নিত বা শনাক্তকরণ করার জন্য। যেমন হতে পারে সাইক্লোপ্রোপিন। তাহলে দেখো সাইক্লোপ্রোপিন নিয়ে আমরা একটু আলোচনা করি। সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, দেখি কি বলি। আমরা প্রথমে যে পেয়েছিলাম সাইক্লোপ্রোপেন, এখানে সাইক্লোপ্রোপেন এটা অ্যারোমেটিক যৌগ নয়। কেন অ্যারোমেটিক যৌগ নয়? কারণ সাইক্লোপ্রোপেনে কোথাও কোনো পাইবন্ধন নেই। যেহেতু কোথাও কোনো পাইবন্ধন নেই, সুতরাং সে অ্যারোমেটিক যৌগ নয়।
তো আমরা এখন সাইক্লোপ্রোপিনে আসি। তো সাইক্লোপ্রোপিনে দেখা যাচ্ছে কি যে এখানে চক্রের মধ্যে একটি দ্বিবন্ধন আছে। যেহেতু একটি দ্বিবন্ধন আছে তাহলে আমরা এটাকে যদি একটু আণবিক সংকেত দিয়ে লিখি, গাঠনিক সংকেত দিয়ে, তাহলে আসে 3টি কার্বন। আমরা দিলাম এই 3টি কার্বন, একটি কার্বনে এখানে দ্বিবন্ধন আছে, দিলাম দ্বিবন্ধন। তাহলে এই কার্বন অলরেডি 3টি বন্ধনে আবদ্ধ, একটি হাত খালি, একটি হাইড্রোজেন দিলাম। এর কার্বনেরও 1 2 3 3টি বন্ধন হয়ে গেছে, আরেকটি বন্ধন করবে, আরেকটি হাইড্রোজেন দিলাম। আর এই কার্বনের 2টি হাত, আরও 2টি হাত বাকি আছে, 2টি হাত বাকি, 2টি হাইড্রোজেন। তাহলে এইটার দাঁড়ালো C3H4, নাম বললাম সাইক্লোপ্রোপিন। এখন এই সাইক্লোপ্রোপিন এর মধ্যে যেহেতু দ্বিবন্ধনের একটি সিগমা একটি পাই বন্ধনের, এই পাই বন্ধনে ধরে নিলাম ওর একটা ইলেকট্রন এবং ওর একটা ইলেকট্রন, দুইটির একটি সিগমা আমরা ধরে নিলাম, নিচেরটি পাই বন্ধন আর উপরেরটি সিগমা বন্ধন। তাহলে নিচের এই পাই বন্ধনে এই কার্বন একটি ইলেকট্রন, এই কার্বন, তাহলে এই পাই বন্ধনে কয়টি পাই ইলেকট্রন আছে? 2টি পাই ইলেকট্রন। কিন্তু আমাদের শর্ত ছিল চক্রে পাই ইলেকট্রন কত হতে হবে? 4n+2। তাহলে আমাদের এখানে 4n+2 এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে, যেহেতু চক্রে একটি পাই বন্ধন, 2টি ইলেকট্রন, পাই বন্ধনে 2টি ইলেকট্রন, একটি পাই বন্ধনে, তাহলে 4n+2 এর মান 2। 4n = 2 টাকে এই পাশে নিয়ে আসি, 2 - 2 হবে, তাহলে 2 - 2 কত? 0। তাহলে এটা 0 আসলো। তাহলে 4n = যদি 0 হয় তাহলে n এর মান কত? 0। এর মানে আমরা এটা চাক্রিক 1 নম্বর শর্ত মানলো, 2 নম্বর শর্ত মানলো, 3 নম্বর শর্ত পাই ইলেকট্রনের ডিলোকালাইজড হতে হবে। দেখি তার পাই ইলেকট্রনের ডিলোকালাইজড হয় কিনা। দেখো তো, এই পাই বন্ধনের 2টি ইলেকট্রন যদি এখানে আসে, এই পাই বন্ধনের 2টি ডিলোকালাইজড মানে ইলেকট্রন ঘুরতে হবে, সঞ্চালন হতে হবে, এর মধ্যে চলাফেরা করতে হবে, চক্রের মধ্যে ঘুরতে হবে। তাহলে ইলেকট্রন 2টা যদি ঘুরতে ঘুরতে এখানে চলে আসে, এখানে যদি আসে, তাহলে দেখো তো এই কার্বনের কয়টা বন্ধন হয়ে যায়? 1 2, এই কার্বনের দেখো 1 2 3 4, চারটা, তার চারটাই আগে থেকেই সিগমা ছিল। এখন এই পাই বন্ধনটা যদি এখানে আসে তাহলে বন্ধন হয়ে যায় 5টি। এই পাই বন্ধনটা যদি এখানে চলে আসে তাহলে বন্ধন হয়ে যায় এই কার্বনের 5টি, যেটা সম্ভব নয়। যেহেতু এটি সম্ভব নয়, এর মানে তাহলে এই পাই বন্ধনটি এখানে আসতে পারে না, এখানে আসতে পারে না, আবার এখানেও আসতে পারে না। তাহলে এই কার্বনের 5টি বন্ধন হয়, যেটা কার্বনের পক্ষে সম্ভব নয়। এর মানে তাহলে এই পাই ইলেকট্রন দুটি এর মধ্যে ডিলোকালাইজড হচ্ছে না, এর মধ্যে ঘুরছে না, এর মধ্যে সঞ্চালন হচ্ছে না। সুতরাং তাহলে আমরা কি বলতে পারি? অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়। তাহলে আমরা সাইক্লোপ্রোপিন পাইলাম কি? সে অ্যারোমেটিক নয়। এখন আমরা আসি সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন প্লাস আয়ন। যেহেতু প্রোপিনিয়াম আয়ন, তাহলে এখানের ঘটনাটা কি? এখানে এই কার্বন আর এই কার্বন, 3টি কার্বন, এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, 2টি হাত, 2টি হাইড্রোজেন দিয়ে দিলাম, 2টি হাইড্রোজেন, সরি, এখানে একটি হাইড্রোজেন হবে, এখানেও একটি হাইড্রোজেন হবে। যেহেতু দ্বিবন্ধন আর এই একটা 3টে বন্ধন আর এই একটি হাইড্রোজেন, 4টি হয়ে গেল। আবার 2 আর 1 3, 2 আর 1 3, একটি হাইড্রোজেন, 2 আর 1 3, একটি হাইড্রোজেন। এই কার্বনের 2টি হাত আছে, আরও 2টি হাইড্রোজেন থাকার কথা, কিন্তু দেখো এখানে আছে প্রোপিনিয়াম আয়ন, মানে এখানে হাইড্রোজেন বা অন্য কোনো একটি পরমাণু ছিল, সে তার একটি ইলেকট্রন নিয়ে চলে গেছে, ফলে এখানে একটা ইলেকট্রন ঘাটতি আছে, মানে প্লাস। তাহলে এই কার্বন 3টি বন্ধন এবং একটি ইলেকট্রন ঘাটতি অবস্থায় আছে। এটা হলো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। এই সাইক্লোপ্রোপিনিয়াম আয়নের ক্ষেত্রেও আমাদের যেহেতু দ্বিবন্ধন, তাহলে দুইটির একটি সিগমা একটি পাই। তাহলে আমরা যে পাই বন্ধনটা, সেই পাই বন্ধনে এখানে কি 2টি ইলেকট্রন আছে, তাহলে এরও শর্তটা হবে 4n+2 = 2, 4n = 2 - 2, অর্থাৎ 4n = 0, n = 0। তাহলে এই সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন সে 1 নম্বর শর্ত মানলো, 2 নম্বর শর্ত মানলো, দুইটাই মানলো। এখন 3 নম্বর শর্ত, পাই ইলেকট্রনের ডিলোকালাইজড। দেখি পাই ইলেকট্রনের ডিলোকালাইজড হয় কিনা। এই পাই বন্ধনটা যদি আমরা এখানে দেই, তাহলে এটার গঠনটা এসে দাঁড়ায়, আমরা পাই বন্ধনটা এখানে দিলাম, তাহলে এই যে কার্বন ছিল, ওর এখানে একটা হাইড্রোজেন ছিল, ওরও এখানে একটা হাইড্রোজেন ছিল, আর ওর এখানে 2টা হাইড্রোজেন ছিল। তাহলে দেখো এখানের যে কার্বন, ওর 4টা বন্ধন হয়ে গেছে, 1 2 3, ওর কয়টা বন্ধন হলো? এখানে একটা, সরি, এখানে হাইড্রোজেন ছিল 3টা। তাহলে কয়টা হাইড্রোজেন ছিল? আমাদের একটা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে আমাদের সেই একটি হাইড্রোজেন। তাহলে এই কার্বনের কি হলো? 1 2 3 4, 4টি বন্ধন। এই কার্বনের 1 2 3 4, 4টি বন্ধন। এই কার্বনের 1 2 3, এর মানে এর বন্ধন একটা কম, মানে এখানে ইলেকট্রন ঘাটতি দেখা দিবে। পাই বন্ধনটা যদি এই পাই বন্ধনটা যদি এখানে আসে,
এখান থেকে ঘুরে এখানে চলে আসলো, এখানে ছিল, এখান থেকে ঘুরে এই পাশে যদি চলে আসে তাহলে তখন কি হবে, এখানে দ্বিবন্ধন হবে। আর প্রত্যেকের কাছে তো একটা একটা হাইড্রোজেন ছিল, আগের মতো হাইড্রোজেন যেখানে আছে সেখানেই থাকবে, কারণ এরা সিগমা বন্ধনে আবদ্ধ। তাহলে দেখো এটা এই কার্বন 4টা বন্ধনে আবদ্ধ, এই কার্বনও 4টা বন্ধনে, 1 2 3 4, 1 2 3 4, 4টা বন্ধনে, এও 4টি বন্ধনে আবদ্ধ হয়েছে, এর কাছে ইলেকট্রন ঘাটতি, এর মানে এই কার্বনটা প্লাস হবে। তাহলে দেখো এটা কি সম্ভব, এই পাই বন্ধন এখানে আসতে পারে, এখানেও যেতে পারে, এর মানে চক্রের মধ্যে এই পাই বন্ধনটা কি ঘুরতে পারতেছে। যেহেতু চক্রের মধ্যে ডিলোকালাইজড হতে পারে, সুতরাং সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন সে হচ্ছে কি অ্যারোমেটিক, অ্যারোমেটিক, এ হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক। তাহলে সাইক্লোপ্রোপিনিয়াম এটা অ্যারোমেটিক, বাট এটা অ্যারোমেটিক নয়। এখন সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন দেখো এখানে কি আছে, তাহলে এই সাইক্লোবিউটিনের ক্ষেত্রে এর ক্ষেত্রেও একটা পাই বন্ধন, তাহলে 4n + 2 = 0, 4n + 2 = 2, 4n = 0, n = 0, এর মানে একও শর্ত মানে চাকরিক, দুইও শর্ত মানে, যেহেতু 0 n0 হলে পূর্ণ সংখ্যা হয়, n0 হলে যেহেতু পূর্ণ সংখ্যা, অতএব দ্বিতীয় শর্ত মানে এক শর্ত মানে কে, সাইক্লোবিউটিন। তাহলে সাইক্লোবিউটিন, এখন এই সাইক্লোবিউটিনের ক্ষেত্রে আমরা যদি এর গঠনটা দেখি, তাহলে 4 কণারে 4টি কার্বন আমরা দিয়ে নিলাম, 4টি কার্বন, এবং এই 4টি কার্বনের এখানে যেহেতু দ্বিবন্ধন, তাহলে ওর একটা হাত খালি, ওর একটা হাতে একটা হাইড্রোজেন, আর ওরও একটা হাত খালি, একটা হাইড্রোজেন, বাট এর কয়টি হাত খালি, এর 2টি হাত খালি, এর 2টি হাইড্রোজেন হবে, এরও কয়টি হাইড্রোজেন হবে, এরও 2টি হাইড্রোজেন হবে। তাহলে দেখো এই দ্বিবন্ধনটা এখানে আসতে পারে না, তাহলে এই কার্বন 5টি বন্ধন হয়ে যায়, যদি এই দ্বিবন্ধন এখানে আসে 5টি বন্ধন হয়ে যায়, এই দ্বিবন্ধন যদি এখানে আসে তাহলে এই এদের 5টি বন্ধন হয়ে যায়, এখানে আসলে এর 5টি বন্ধন হয়ে যায়, ফলে এই দ্বিবন্ধন এটি আর এর মধ্যে ঘুরতে পারে না, সুতরাং অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়, এটি অ্যারোমেটিক নয়। এখন যদি সাইক্লোবিউটাডাইন হয়, বিউটাডাইন, ডাইন মানে এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, তাহলে সাইক্লোবিউটাডাইন, সাইক্লোবিউটাডাইন, এই সাইক্লোবিউটাডাইন এটার ক্ষেত্রে এই পাইবন্ধনটা এখানে আসতে পারে, এই পাইবন্ধনটা এখানে আসতে পারে, যদি আসে তাহলে কি হয়, তাহলে হয় দেখো হচ্ছে এরকম হয়, এরকম হয়, এটা হতে পারে, কিন্তু এর প্রবলেম হচ্ছে এর মানে এ এক শর্ত মানে 3 শর্ত মানে, একও মানে 3ও মানে, কিন্তু 2 শর্ত কি ছিল, 2 শর্ত ছিল 4n + 2টি পাই ইলেকট্রন থাকতে হবে। 4n + 2 এর মান কত হবে এখানে, যেহেতু এখানে দুইটা দ্বিবন্ধন, বিউটাডাইন, 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 তাহলে 2টি পাই বন্ধন, এই একটি পাই বন্ধন, এই একটি পাই বন্ধন, একটা পাই বন্ধনে 2টি ইলেকট্রন, 2টি পাই বন্ধনে তাহলে 4টি ইলেকট্রন, তাহলে 4n এর মান হচ্ছে 4 - 2, এর মানে 4n এর মান কত দাঁড়াচ্ছে আমাদের, 4n এর মান দাঁড়াচ্ছে 2, তাহলে n = এটা যদি কাটাকাটি করি, এখানে 2 থাকে 1, n = ½ এর মানেটা কি, এর মানেটা আমাদের দ্বিতীয় শর্ত ছিল n কি হতে হবে, n হতে হবে 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, বাট n এর মান কত হয়েছে, ½ সুতরাং অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়। আমরা দেখলাম যে এক শর্ত মানে, 2 শর্ত মানে, 3 শর্ত মানে, কিন্তু দ্বিতীয় শর্তটা সে মানে না, যেহেতু দ্বিতীয় শর্তটা মানে না, সুতরাং এই সাইক্লোবিউটাডাইন সে কি নয়, অ্যারোমেটিক নয়। আমরা বেনজিনের কথা বলি, আমাদের উৎকৃষ্ট অ্যারোমেটিক, এবং অ্যারোমেটিকের নাম নিলে বেনজিনের নাম না নিলেই নয়, এরকম একটি অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন। তো এই বেনজিনের ক্ষেত্রে 3টি দ্বিবন্ধন, বেনজিনের ক্ষেত্রে 3টি দ্বিবন্ধন, একটি, দুইটি, একটির পর একটি, একান্তরিত দ্বিবন্ধনও বলা হয়, একান্তরিত দ্বিবন্ধন। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই দ্বিবন্ধনটা এখানে আসলো, এই দ্বিবন্ধনটা এখানে আসলো, এই দ্বিবন্ধনটা এখানে আসলো, তাহলে হয় কি, এই আমরা এটাকে এজন্য এভাবে লিখি, এইভাবে গোল দিয়ে লিখি। আমরা আরো সুন্দর করে আঁকবো, তাড়াহুড়োর জন্য আমার একটু বিকৃত হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে তোমাদের আঁকতে হবে, কারণ এর প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য, এগুলো সব সমান, এজন্য যতটা সম্ভব সুন্দর করে আঁকতে হবে। আচ্ছা, তো এরপরে এর ক্ষেত্রে চক্র আছে এক শর্ত মানে, 2 নম্বর শর্ত 4n + 2 সংখ্যক থাকতে হবে, 4n + 2 এর মান হচ্ছে কত, 3টা পাই বন্ধন, একটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন, 3 দুগুণে 6টি ইলেকট্রন, তাহলে 4n + 2, এখানে 2 গেলে থাকে 4, 2 এই পাশে আসলো, বিয়োগ হয়ে 6 থেকে 2 গেলে থাকে 4, তো আমাদের 4 4 কেটে দিলাম, n = 1 পূর্ণ সংখ্যা, তাহলে দ্বিতীয়টাও মানে, আর 3 নাম্বারটা হ্যাঁ সেটাও মানে, এই যে চক্রের মধ্যে ডিলোকালাইজড হচ্ছে, ঘুরছে, সুতরাং কি সে অ্যারোমেটিক, অ্যারোমেটিক।
বুঝলাম তো? অ্যারোমেটিক যৌগ। এরকম করে আমরা যে কোনো অ্যারোমেটিকদেরকে চিনতে পারবো। এই হচ্ছে আমাদের অ্যারোমেটিকের বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি, তাহলে আমরা দেখলাম কি কার্বোসাইক্লিকদের দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। আমাদের অপর দিকে বাকি আছে এখনো বদ্ধশৃঙ্খলের অপর অংশ, সেই হেটারোসাইক্লিক। তাহলে এই হেটারোসাইক্লিকদের আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যার একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। তাহলে একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হলো হেটারো অ্যারোমেটিক। তাহলে বুঝতেই পারছি এই হেটারোসাইক্লিকটা এটা অ্যালিসাইক্লিকের মুক্তশিকলের ন্যায় বৈশিষ্ট্য, এর মধ্যে অ্যারোমেটিকের বৈশিষ্ট্য নেই। যেমন ইথিলিন অক্সাইড, এটা যদি আমরা আঁকি তাহলে কি হবে, কয়টা কর্নার? দুইটা কর্নার। তাহলে দুইটা কর্নার দুইটি কার্বন, এই কার্বন আর এই কার্বন উভয় মিলে একটা অক্সিজেনকে ধরে রেখেছে, ওর দুইটি হাত খালি, দুটি হাইড্রোজেন, ওরও দুটি হাত খালি, দুটি হাইড্রোজেন। তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এরকম ভাবে আরো বিভিন্ন যৌগ হতে পারে। এরা হচ্ছে কি হেটারো অ্যালিসাইক্লিক। এদের চক্রের ভিতরে যেহেতু কোনো পাই বন্ধনই নেই, তাহলে অ্যারোমেটিকের তো প্রশ্নই আসে না। কারণ অ্যারোমেটিক হওয়ার ওই তিনটি শর্ত আমাদেরকে মনে রাখতে হবে। চাকরিক হতে হবে, চক্রে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে যেখানে n পূর্ণ সংখ্যা, এবং এই পাই ইলেকট্রনের ডিলোকালাইজড হতে হবে। সে কার্বোসাইক্লিকের অ্যারোমেটিক হোক কিংবা হেটারোসাইক্লিকের অ্যারোমেটিক হোক, তাদের চিহ্নিত করার বৈশিষ্ট্য ওই তিনটি। হেটারোসাইক্লিক জাস্ট এজন্যই তাদেরকে বলা হচ্ছে তাদের চক্রের মধ্যে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু বিদ্যমান থাকবে। যেমন এটা হলো পাইরল। তাহলে চক্রের মধ্যে কি আছে? একটা অক্সিজেন আছে। এটার গঠনটা যদি আমরা দেখি তাহলে এর গঠনের ক্ষেত্রে কি আছে? কার্বন কয়টি আছে? কয়টি কর্নার? 1 2 3 4, চারটি কার্বন। তাহলে আমরা দিলাম এর 4টি কার্বন, আর আছে কি একটি অক্সিজেন দিয়ে দিলাম তার সেই অক্সিজেন। আমরা এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। তাহলে এর একটা হাত খালি, একটা হাইড্রোজেন, এরও একটা হাত খালি, একটা হাইড্রোজেন, এর একটা হাত খালি, একটা হাইড্রোজেন, এর একটা হাত খালি, একটা হাইড্রোজেন। আর অক্সিজেন এর দুইটি হাতই ফিল আপ। বাট আমরা জানি অক্সিজেনের কি আছে? দুটি মুক্ত জোড় ইলেকট্রন, এই একটি মুক্ত জোড় ইলেকট্রন, এই আর একটি মুক্ত জোড় ইলেকট্রন। এখন দেখো এক্ষেত্রে কি হয়, এটা নিঃসন্দেহে হেটারোসাইক্লিক। কেন হেটারোসাইক্লিক? কারণ চক্রের মধ্যে কি আছে? এর চক্রের মধ্যে অক্সিজেন আছে। সুতরাং এই পাইরল, কি নাম বলেছিলাম? পাইরল। এরকম আরো আমরা পাবো থায়োফিন, পিরিডিন, অ্যানিলিন, পিরিডিন, এরকম অনেক যৌগ আমরা বইয়ের মধ্যে পাবো। তো যাই হোক, এখন এটার ক্ষেত্রে কিভাবে এটা অ্যারোমেটিক হয়? চক্র আছে, 1 নম্বর শর্ত মানছে। চক্রের মধ্যে কয়টা পাই ইলেকট্রন আছে? আমরা একটু ডিলোকালাইজড এর ক্ষেত্রে দেখবো যে কয়টা তার ইলেকট্রন ব্যবহার করেন। ডিলোকালাইজড যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অক্সিজেন, তাহলে এই পাই বন্ধনটা এখানে আসলো, এখানে গেল, আর এই পাই বন্ধনটা এখানে আসলো, এখানে হলো। তখন এই লোন পেয়ার ইলেকট্রন দুইটা এখানে চলে আসে এবং এই কার্বনের এটা একটা প্লাস হয়। কি বললাম? যে তার এখানের এই পাই বন্ধনটা এখানে আসলো, এই পাই বন্ধনটা এখানে আসলো, লোন পেয়ার ইলেকট্রন দুটি এখানে আসলো। তাহলে তখন অক্সিজেন হাইড্রোনিয়াম আয়ন যেমন H3O, তখন কি হয়? অক্সিজেন প্লাস হয়, মানে 3টে বন্ধন করে ফেলে। তাহলে এখানেও অক্সিজেনের ক্ষেত্রে এরকম হচ্ছে, তার পাই ইলেকট্রনগুলো ঘূর্ণয়নের কারণে, মূলত চক্রের মধ্যে তো তারা ইলেকট্রন ঘূর্ণয়ন অবস্থায় থাকে, তাহলে দুইটি ইলেকট্রনই বন্ধনে ব্যবহার করছে, এজন্য অক্সিজেনটা প্লাস হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এই হাইড্রোজেনটা এখানে এরকম থাকছে, হাইড্রোজেন এখানে থাকছে, প্রতিটা হাইড্রোজেন যার জায়গায় থাকছে, তাতে আমাদের অন্য কোনো প্রবলেম হচ্ছে না, কোথাও কার্বনের 5টি বন্ধন হচ্ছে না। হ্যাঁ, তো এরকম হতে পারে। আবার এই বন্ধনটা যদি এখানে চলে আসে, এই বন্ধনটা আবার কার্বনের লোন পেয়ারের জায়গায় চলে আসে, তাহলে আবার পূর্বের অবস্থা এই দিকে ফিরে আসে। তাহলে দেখা যাচ্ছে কি যে এর চক্রে যখন ঘোরে তখন কি করে? তার লোন পেয়ার ইলেকট্রন দুইটাও ডিলোকালাইজে ব্যবহার করে। যেহেতু লোন পেয়ার ইলেকট্রনও অনুরণন বা সঞ্চরণে ব্যবহার করে, তাহলে এর ক্ষেত্রে 4n+2 এর মান কত হবে? 3টা পাই বন্ধন ধরতে হবে মোট, যেহেতু লোন পেয়ারও ব্যবহার হচ্ছে, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 6।
তাহলে 4n এর মান কত? 4, 2 বাদ গেল, 4 হলো, n এর মান 1 হলো, পূর্ণ সংখ্যা। তাহলে দেখা গেল কি এর মধ্যে ডিলোকালাইজড হয়, n এর মান পূর্ণ সংখ্যাও হয় এবং সে চক্রে আবদ্ধ থাকে। সুতরাং এই পাইরল হচ্ছে কি একটি অ্যারোমেটিক যৌগ, বাট এর চক্রের মধ্যে যেহেতু একটা বিষম পরমাণু কার্বন ব্যতীত অন্য পরমাণু যুক্ত হয়ে আছে, এজন্য এই অ্যারোমেটিককে আমরা বলতেছি হেটারো অ্যারোমেটিক যৌগ হলো ফিউরান, থায়োফিন, পিরিডিন। ফিউরান, এখানে এর চক্রে নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রনটি জাস্ট এর মতো অক্সিজেনের মতো ব্যবহার করে, পাইরোলে অক্সিজেনের মতো ব্যবহার করে, আর ফিউরানের নাইট্রোজেনের এই মুক্তজোড় ইলেকট্রন ঠিক এর মতোই হয়। থায়োফিনের ক্ষেত্রে সালফারের যে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন, তার একটি মুক্তজোড় ইলেকট্রন চক্রে ব্যবহার করে এবং সেও হেটারো অ্যারোমেটিক। পিরিডিন, সেও হেটারো অ্যারোমেটিক। তার ক্ষেত্রে যদিও নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান, কিন্তু তার এই মুক্তজোড় ইলেকট্রন ছাড়াই 3টি পাই বন্ধন বিদ্যমান, আর 3টি পাই বন্ধন থাকলে তো অ্যারোমেটিক যৌগ সেই বেনজিনের ন্যায় 4n+2 এর মান 6 হয়, যেখানে n এর মান কত হবে? 1 হবে। 2 ওই পাশে নাও, 4 4 4 কেটে দাও, n এর মান 1, তাহলে সেও অ্যারোমেটিক। তাহলে এর ভিতরে যেহেতু চক্রের ভিতরে বিষম নাইট্রোজেন পরমাণু, চক্রে বিষম সালফার পরমাণু, চক্রে বিষম নাইট্রোজেন পরমাণু, এদের